হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজকে মোটেও খুব একটা ভালো দিন নয় বাংলাদেশের ক্রিকেটের জন্য। বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে যাওয়ার যে সুযোগটা বাংলাদেশের কাছে একটু হলেও ছিল, সেই সুযোগটা হেলায় হারিয়েছে এবং সাথে সাথে ম্যাচটাও হারিয়েছে আফগানিস্তানের কাছে। তো সেটা নিয়েই আমি খেলাটা, বিশেষ করে আফগানিস্তানের বোলিংটা আমি যখন দেখছিলাম, যখন বাংলাদেশ ব্যাটিং করছিল, তখন বেশ কিছু জিনিস নজরে আমার এসেছে, যেগুলো আমার মনে হয় শামী ভাইয়ের অনফিল্ডের যে ভিডিওটা এখন দেখব সেইটা দেখার পরে আমি পুরো আলোচনা করব। আর শামী ভাইয়ের বরাবর যে তিনি আলোচনাগুলো করেন সেগুলো ভীষণ ভালো লাগে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ট্রট ব্যাভো কোচ এবং হাতুড়ি সিংহ কোচ, আফগানদের পরিকল্পনায় অসহায় বাংলাদেশ। তো এটাই ভিডিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম। তীর প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ পয়েন্টসের সকলকে আমন্ত্রণ। টপ লেভেলের ক্রিকেটে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে কোচেরা কিংবা স্পেশালাইজড কোচেরা প্লেয়ারদের দক্ষতা বৃদ্ধির কাজটা করবেন। দ্বিতীয়ত হেড কোচ সেই প্লেয়ারদেরকে নিয়ে গেম প্ল্যান করবেন। গেম প্ল্যান এবং প্লেয়ারদের দক্ষতা বৃদ্ধি, এই দুই জায়গাতেই আফগানিস্তানের কোচিং প্যানেলের কাছে অনেক 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 বেশি মাত্রায় পিছিয়ে গেছে বাংলাদেশের কোচিং প্যানেল। প্রথমত আপনি যদি একটু মাঠে জোনাথন ট্রটের বৈশিষ্ট্যটা একটু লক্ষ্য করে দেখেন, জোনাথন ট্রট যে রিয়াকশনটা দিচ্ছেন, যেইভাবে তিনি প্রত্যেকটা বলে তার ইনভলভমেন্ট শো করছেন, মনে হচ্ছে যে কোনো ক্রিকেট কোচ না, যেন কোনো ফুটবল কোচ সেই জায়গাটায় ডাগ আউটের আশেপাশে ঘোরাঘুরি করছেন, তার রিয়াকশনটা দিচ্ছেন, একদম মেসেজগুলো পাস করছেন। সবচাইতে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টরটা ছিল, যখন বৃষ্টি নামছে ওই সময়টাতে ডাকওয়ার্থ লুইস মেথডে আফগানিস্তান এগোনো, জোনাথন ট্রট বলছিলেন স্লো ডাউন, এবং তখনই গুলবাদিন নাইব একটা অ্যাক্টিং করে বসলেন। হোয়াট আ অ্যাক্টিং! মানে ডেফিনেটলি এটা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী, কিন্তু ভাই একটা দল সেমিফাইনালে যাচ্ছে, স্পিরিট ওই জায়গাটায় আসলে চিন্তা করার চাইতে দে ওয়ার প্রফেশনাল। এবং জোনাথন ট্রটের এই নেচারটা অনেক বেশি মাত্রায় উজ্জীবনী শক্তি দিয়েছে এবং বোঝাই যাচ্ছে যে মেন্টালি আফগানিস্তানের এই দলটাকে সে রেডি করেছে টুর্নামেন্টে প্রোগ্রেস করার জন্য, এবং মেন্টাল মোটিভেশনটা দিয়েছে জয়ের উজ্জীবনী শক্তি, জয়ের কারণ আফগানিস্তানের এই দলটা জিততে এসেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটারটা ব্যাটিং করছে 6 নম্বর পজিশনে। একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখতেই হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখতেই হবে। বাহাতি আউট হচ্ছে মানে একদম ঢালাওভাবে পাইকারি দরে বাহাতিদেরকেই আমি ইন করাচ্ছি, এবং 12.1 ওভারের মধ্যে ম্যাচ জয়লাভ করলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা, সেই জায়গাটা শুধু প্রথম ওভার থেকে 13 রান এসেছে, বাকি জায়গা থেকে রান আসেনি। ইভেন 6 ওভারের পর থেকে আলটিমেটলি আর চেষ্টাই করা হয় নাই। দিস ইজ দ্য ওয়ার্স্ট পসিবল থিং। আলটিমেটলি এই ম্যাচ আপনি হারেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার অ্যাটেম্পটা, আপনার ইন্টেন্টটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আপনার নেগেটিভ অ্যাপ্রোচের জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এই নেগেটিভ অ্যাপ্রোচটা যদি না থাকতো, তাহলে অন্যান্য ম্যাচগুলোতেও কিছু 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 জায়গায় বাংলাদেশ এগিয়ে থাকতে পারতো, ফাইনাল ম্যাচের সমীকরণ আরও ইজি হতে পারতো। এই নেগেটিভ অ্যাপ্রোচের জায়গাটা দিন শেষে ম্যাচটাই খুইয়েছে। একটা তো প্রথমত কোয়ালিফাই করতে পারে নাই, কিন্তু দিন শেষে ম্যাচ তো হারার কোনো কারণ ছিল না। এই নেগেটিভ অ্যাপ্রোচটাই ম্যাচটা হারিয়েছে। এবারে দক্ষতার জায়গাটা একটা কথা বলি ভাই, ডোয়াইন ব্রাভো চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে আমরা যে ভূমিকায় তাকে দেখেছি, ওই ভূমিকায় তিনি আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে ছিলেন, এবং মনে হচ্ছিল যে ডোয়াইন ব্রাভো ডাগ আউট থেকে তিনি মাঠে নেমে যাচ্ছেন, মানে ডোয়াইন ব্রাভো পারলে তিনি বোলিং করে দিচ্ছেন। এক্স্যাক্টলি এই ফ্যাক্টরটা একটা টিমকে কতখানি মোটিভেট করতে পারে, একটা বোলিং ইউনিটকে কতখানি মোটিভেট করতে পারে, সেটার একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি বোলারদের স্কিল, বোলারদের দক্ষতার জায়গা, সেটা গেল 3-4-5 বছরে ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড তারা একটা পর্যায়ে নিয়ে এসেছেন, সেটার ক্রিম খাচ্ছে এখনকার টিম ম্যানেজমেন্ট, টু বি ভেরি অনেস্ট। কিন্তু সাহসী সিদ্ধান্ত যে আমি নিতে পারি, আমি যে কোনোদিন 4 পেসার নিতে পারি আমার স্ট্রেংথ অনুযায়ী, আমার স্ট্রেংথ যদি বলে যে আমার বোলিংটাই আমার স্ট্রেংথ,
আমার 4 পেসার খেলানো দরকার, আমি সেই সাহসী সিদ্ধান্তটা নিতে পারি না। কেন নিতে পারি না? আমাদের ব্যাটারদের ওই স্কিল নেই। আমরা ব্যাটার যদি কম নিয়ে খেলি আমরা দিন শেষে হেরে যাব, আমরা ভয় পাই। ব্যাটারদের যে স্কিলের জায়গাটা, খুব সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত যে জায়গাটায় আউট হয়েছেন মিড উইকেটে ক্যাচ দিয়ে, যে বলটায় তখন লং অফ ভেতরে ঢোকানো ছিল, সার্কেলের ভেতরে, তিনি লং অফ ক্লিয়ার করার সাহস নেই, করতে পারেন না, স্কিলের জায়গা নেই। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। এই স্কিল ন্যাশনাল টিমে কেন ডেভেলপ হয় না? মানে আমার কথা হচ্ছে, এত টপ লেভেলের কোচরা আছেন, ডেফিনেটলি হাতুরা সিংয়ের কথা আমি বাদ দিলাম, যে হাতুরা সিংয়ের কাজ হচ্ছে পরিকল্পনা করা, ঠিক আছে, কিন্তু ডেভিড হেম ব্যাটিং কোচ, তার ওই ভূমিকাটা কোন জায়গায় রয়েছে? আফগানিস্তানের বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেভাবে দেখছি, যেভাবে ডোয়াইন ব্রাভো তাদের বোলিং অ্যাটাকটাকে, কোথাকার বোলিং অ্যাটাক কীভাবে কী পরিমাণ উন্নতি করিয়েছেন, ফজল হক ফারুকিকে কী পরিমাণ উন্নতি করিয়েছেন নবীনুল হককে, সেই জায়গাটায় ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে জোনাথন ট্রট যেভাবে পরিকল্পনা করে এগিয়েছেন, দুজন ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান স্লো পুশ করে যেভাবে 2 রান নেন, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তারা 50 ওভারের ওয়ার্ল্ড কাপে প্রথম 10 ওভারে 50 করবে, পরের 10 ওভারে 100 করবে, তারপরে 10 ওভারে 150 করবে। এই যে পরিকল্পনা, আমার তো মনে হয় না যে বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যাটিং করেন তারা স্কোর কার্ড দেখে ব্যাটিং করেন। এটা আমার কাছে মনে হয় নাই, কোনো দিন মনে হয় নাই যে স্কোরবোর্ড দেখে তারা ব্যাটিং করছেন। এই যে পরিকল্পনার জায়গা অনেক বড় একটা ব্যাপার। দিন শেষে বাংলাদেশ বৃহত্তর পরিকল্পনায় ব্যর্থ, বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ, প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টে ব্যর্থ। প্লেয়ারদের স্কিল আসলে ডেভেলপ হয় না, অস্বীকার করার কিছু নাই, এখানে অজুহাত দেওয়ার কোনো কিছু নাই। আমার কাছে যেটা মনে হয়, যেটা পুরোপুরি ব্যর্থতা। এবং সবচাইতে বড় ব্যাপার ছিল এই পার্টিকুলার ম্যাচটাতে আপনি চেষ্টা করেন নাই। আপনি প্রথম 2-4 ওভারের পর আপনার মতো চেষ্টাটা দেখা যায় নাই। যখন 3 ওভারে বা 19 বলে 39 বা 40-এর মতো রান দরকার, ওই সময় কোনো চেষ্টাই দেখা যায় না। ওই সময় যদি চেষ্টা করা হতো, 2-1টা শট লেগে গেলে ব্যবধানটা আরও কমতো, 105 রানে অল আউট হতো না শেষ পর্যন্ত, 115 হয়তো বা চেস করতো, হয়তো বা 12.1 ওভারে শেষ হতো না, কিন্তু 115 চেস করতে পারতো না। ব্যাপারটা এরকম ঘটতো না, টু বি ভেরি অনেস্ট। এখন আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট বা এই কোচিং প্যানেল প্লেয়ারদের মধ্যে বিশ্বাসটাই দিতে পারে নাই, যে বিশ্বাসটা জোনাথন ট্রট কিংবা ডোয়াইন ব্রাভো আফগানিস্তানের মধ্যে দিয়েছে। আফগানিস্তানকে দেখে মনে হচ্ছে তারা জিততে এসেছে, যদিও আফগানিস্তানের এই টিমটা তাদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে এই পর্যায়ে পর্যন্ত এসেছে। লাকিলি কিংসটাউনে 2টা ম্যাচ পেয়েছে। এর আগে তারা তাদের প্রেফারেবল ভেন্যু, মানে তারা যে ধরনের ভেন্যুতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই ধরনের ভেন্যু তারা ফিক্সচার ওয়াইজ লাকিলি পেয়েছে 2টা গ্রুপ পর্বে। সো ওই জায়গাটা তারা একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই পেয়েছে। ফ্ল্যাট উইকেটে তারা ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার কাছে বাজেভাবে হেরেছে, কিন্তু যখনই তারা কন্ডিশন পেয়েছে, কন্ডিশনটাকে ইউটিলাইজ করেছে, তাদের ব্যাটিং স্ট্রেংথ অনুযায়ী ইউটিলাইজ করেছে। তাদের টপ অর্ডারটা এই দুইজনই, অর্থাৎ রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, এরাই মেইন ব্যাটার, এদেরকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে। আমাদের মতো এরকম করে নাই যে দলের মেইন ব্যাটারটাকে 6 নম্বরে ব্যাট করতে পাঠালো। এগুলাই অনেক খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং নিজেদের স্ট্রেংথ অনুযায়ী টিমটাকে ওই পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়াটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই এই কোচিং প্যানেল নিয়ে। আপনারা কি মনে করছেন যেটা আফগানিস্তানের কোচিং প্যানেলের কাছে হেরে গেছে? আচ্ছা, প্রথমেই আমি আফগানিস্তানের কথা বলবো। আফগানিস্তানের যে পরিকল্পনা, সেটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ হেসেওছি যখন জোনাথন ট্রট ওই যে বৃষ্টির আগের মুহূর্তে দেখালো যে বৃষ্টি আসছে, খেলাটা স্লো ডাউন করো, তখন নাই যত সম্ভব ছিল প্লেয়ার। তো তার যে অ্যাক্টিং, সেই অ্যাক্টিংয়ের সময় আমি দেখছি আর সত্যি মানে এত হেসে ফেলেছি যে এইভাবেও অ্যাক্টিং করা যায়। কিন্তু এটা ফুটবলে আমরা কিন্তু দেখেছি, মাঝে মধ্যেই দেখি যে এই ধরনের অ্যাক্টিং হয়, ক্রিকেটে সচরাচর দেখা যায় না। কিন্তু যেটা দেখলাম সত্যি ভীষণ হাসির লাগলো, মজার লাগলো। কিন্তু এর পিছনেও আমার মনে হয়েছে যে যে পরিকল্পনাটা রয়েছে, তার মানে তাদের খিদেটা এতটাই যে যে যাই হোক আমাকে জিততেই হবে, এই যে মনের মধ্যে সদিচ্ছাটা ছিল, সেটার প্রতিফলন কিন্তু এটা। এবং যে সামি ভাই যেটা বললো যে 2 কোচ মানে ডয়েন ব্র্যাভো এবং সাথে জোনাথন, দুজনেই এত উতলা ছিল, মানে আমি ফিল্ডের বাইরে দেখেছি কিভাবে ঘোরাফেরা করছিল, এবং যারা ফিল্ডাররা ওইখানে ছিল তাদের সঙ্গে কথাবার্তা চলছিল। তো তাদের যে মোটিভেশন, সেই জায়গাটা যে কোন লেভেলের ছিল, সেটা ওইখান থেকেই দেখে বোঝা যায়। এবং খেলার ক্ষেত্রে আমি বলবো যে মাঠে
মেন্টালিটির দিক থেকে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ছিল। আর আমি গতদিনও ভিডিও যখন দেখছিলাম, সামি ভাইয়ের ভিডিও দেখেছিলাম, তখনও আমি একটা কথা বলেছিলাম, বাংলাদেশের সেই খেলাটাই আমার মনে হয় যত সম্ভব ব্যাটারদের নিয়ে কথা হচ্ছিল, কার কী ধরনের পজিশনে কেমন খেলছে এবং কেন আউট হচ্ছে। তো আমার সেইখানে আমার যেটা মনে হয়েছিল, আজকেও সেম এটাই মনে হচ্ছে যে ব্যাটাররা যারা রয়েছে প্রত্যেকটা ব্যাটারের আমার মনে হয় যে মেন্টাল কন্ডিশন খুব খারাপ পর্যায়ে রয়েছে প্রত্যেকে। মানে আমি বলবো না যে কেউ মানে ভালো খেলতে পারছে না, বা কারণ এরা ইন্টারন্যাশনাল খেলেছে, এতদিন ধরে খেলে আসছে, এত ভালো ভালো ব্যাটসম্যান যারা বাংলাদেশকে অনেক জয় দিয়েছে এবং তারা বেশ পুরনো ব্যাটসম্যান, তাদের মানে টেকনিক নিয়ে কোনো কথা হবে না। আমার মনে হচ্ছে সেটা এর আগের দিনও বলেছি, সেটা হচ্ছে যে মেন্টালি এরা প্রচুর ডাউন হয়ে গিয়েছে এবং এরা পালাতে চাইছে, মানে এতটা ফ্লপ করে গিয়েছে। এখন এদের মানসিক অবস্থাটা এই জায়গায় যে মানে গর্ত পেলে গর্তের মধ্যে ঢুকে যাবে, এইরকম জায়গায় কন্ডিশনে চলে গিয়েছে বলেই আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। এবং সেখানে আমার মনে হয় যে ভীষণভাবে দরকার তাদের মানসিক যে আপলিফমেন্টটা মানে প্রয়োজন, সেটা ভীষণভাবে দরকার। এবং এর জন্য আমার মনে হয় যে মনোবিদ বা মন বিশেষজ্ঞ যদি নিয়ে আসা হয়, সেটা বাংলাদেশে আমি জানি না টিমে রয়েছে কিনা বা থাকলেও তারা কি ধরনের কাজ করছে, তবে এই জায়গাটার থেকে কিন্তু তোলা দরকার, না হলে কিন্তু সামনের দিনে এই পারফরমেন্স চলতেই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে দলের মধ্যে আমি খেলা যে কটা দেখেছি বা যে কিছু কিছু অংশ দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিও চলছে বাংলাদেশের দলে। কারণ যদিও বলতে চাই না, কারণ অনেকে সাকিবের ফ্যান রয়েছে অবশ্যই, কিন্তু আমার সাকিবের খেলার ধরন দেখে বা তার অ্যাটিটিউড দেখে কিন্তু মনে হয়নি যে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী কোনো একজন মানুষ বলে। কারণ সে ডাগ আউটে যখন বসে আছে তখন বাংলাদেশ হারছে বা খুব মানে কন্ডিশন খারাপ, তখন তাকে একটা রিল্যাক্স মুডে দেখতে পাচ্ছি, তখন একটা হাসি মুখে দেখতে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু আমি অন্য কোনো টিমে দেখতে পাই না, এতদিনও পাইনি। যে সে মানে আউট হয়ে যাবে, মানে বুঝতে পারছে যে টিমটা একদম বাইরে চলে যাবে, সেই জায়গায় এই ধরনের যে অ্যাটিটিউড, সেটা আমার ভালো লাগেনি। এবং আমার মনে হয়েছে যেন যে সাকিব এই জিনিসটাই চেয়েছিল যে বাংলাদেশ আমি পারফর্ম করব, কিন্তু বাংলাদেশ সেইভাবে পারফর্ম করতে পারে, যদিও সাকিব পারফর্ম করতে পারেনি। সেই জায়গায় আমার মনে হয় যেন আরও বেটার কিছু সাকিবের থেকে আশা করা যেত এবং আরও বেশি সাপোর্টিভ হওয়া যেত। জানি না ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ঝামেলা রয়েছে কিনা বা এরকম কিছু রয়েছে কিনা, কারণ এই জিনিসটা আমি বেশ কিছুদিন ধরে দেখছি। এর আগে একটা সেওয়াগ যেটা বলেছিল, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, যদিও সাকিব সেইভাবে বলেনি, তবুও আমার মনে হয়েছে যেন সত্যি সাকিবের এফোর্টটা কম ছিল, দলের প্রতি যে আনুগত্য সেইটা কম ছিল। আমার সঙ্গে দ্বিমত হতেও পারো অনেকে, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা বললাম। আর বাকি যে দলটা, পুরো বাংলাদেশ দলটার মধ্যে জেতার খিদে ছিল না। আমার মনে হয় যে যে জায়গায় যে পজিশনে ছিল আজকে বাংলাদেশ, 114 রান, মানে ইজিলি আমার মনে হয় 12 ওভার 3 বল না কত বলে রান চেজ করার কথা ছিল, সেই রানটা চেজ করা যেত। এবং একটা সময় পরে যখন ক্যাপ্টেনের কথা, মানে পরবর্তী সময়ে ক্যাপ্টেন এসে সাংবাদিকদের বলছে যে 6 ওভার পরে কি এরকম কিছু, পরে আমরা ছেড়ে দিয়েছি যে আমরা যাব না, ঠিক আছে, কারণ কয়েকটা উইকেট পড়ে গিয়েছে, আমরা যেহেতু সেমিফাইনালে যাচ্ছি না, সেই জন্য আমরা মানে রক্ষণাত্মক খেলে আমরা ম্যাচটা জিতবো। কিন্তু সেই ম্যাচ জেতার কি কোনো মানে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় না যে এই ম্যাচ জেতার কিছু রয়েছে। যে কটা উইকেট রয়েছে প্রাণপাত করে দিয়ে আমি হারলে হারবো, কিন্তু আমি চেষ্টা করব আমি সেমিফাইনালে যেতে পারি। এই মেন্টালিটিটার অভাব আমার ছিল আমার মনে হয়, এবং আলটিমেটলি তো হেরেই গেল। কিন্তু আমার মনে হয়েছিল যেন যে কেন এইটা আসবে যে আমরা জেতার জন্য খেলবো, সেমিফাইনালে যাওয়ার জন্য খেলবো না। যতক্ষণ উইকেট রয়েছে আমার মনে হয়েছিল যে
কেন খেললো না মানে শেষের দিকেও তো 19 বল যেটা বলা হচ্ছে 43 রান দরকার, কেন তার আগের থেকেও তো খেলা যেত, 19 বলে গিয়েও তো খেলা যেত। মাহমুদুল্লাহ ওখানে গিয়ে 5-6টা বল খেলে ফেললো, নষ্ট করলো। যাই হোক, এরকম করে লিটনও আরও ফাস্ট খেলতে পারতো। তো প্রথম ওভারের দিকে প্রথম দিকে খেলার চেষ্টা করেছে, তারপরে উইকেট অনবরত পড়েছে। সেই জায়গায় আমার মনে হয়েছে যেন ওটাকে আরও ফাস্ট যদি করতো, হয়তো বা জেতার যদি চেষ্টা করতো, ওই যে 12.5 ওভারের মধ্যে যদি এই 114 রান চেস করার চেষ্টা করতো। কারণ আলটিমেটলি কোনো লাভ নেই, মানে জিতে তো সেই বাড়ি ফিরতেই হবে। সুতরাং আমি চেষ্টা করব যে আমার শেষ বিন্দু দিয়ে আমি চেষ্টা করব আমি সেমিফাইনালে যাওয়ার। আমার কাছে সুযোগ ততক্ষণ পর্যন্ত রয়েছে যতক্ষণ আমার লাস্ট উইকেটটা রয়েছে। তো সেই পর্যন্ত আমি কেন চেষ্টা করব না যে সেমিফাইনালটা আমি একটা ম্যাচ জিতে বাড়ি গিয়ে মানে বাংলাদেশ ফিরে আমাকে নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে সেটা কমবে না। সুতরাং আমি একটা ম্যাচ যদি হারিও তাও আমি চেষ্টা করব যে ওই ম্যাচটাকে জিতে আমি সেমিফাইনালে যাওয়ার। তো লক্ষ্যের আমার মনে হয় যেন ভুল ত্রুটি ছিল, এবং সেই যে মানসিক যে চিন্তাধারা সেটা কোচ বলো বা আদার স্টাফ যারাও রয়েছে তাদের থেকে পাওয়ার কথা। আমার মনে হয় যেন এখানে সাপোর্টিং স্টাফ যাদের রয়েছে তাদের কাজটা অনেক বেশি ছিল, সেই জায়গায় হয়তো ল্যাকিং করে গিয়েছে। বাকি যেটা মনোবিশেষজ্ঞের কথা বললাম বা এই ধরনের মনোবিদ যারা রয়েছে তাদেরকে আরও কম্পিট করার মানে কীভাবে কম্পিট করতে হয় সেইটা শেখানোর দরকার, বা থেরাপি যেটা সেইটা করানোর দরকার প্রত্যেকটা ব্যাটসম্যানকে আলাদা করে। কারণ এদের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে আমার মনে হচ্ছে, কারণ এত ফ্লপ করেছে যে এখন ওই যে বললাম ক্যাপ্টেন, সে এর আগের দিন বলছিলাম ক্যাপ্টেন যখন সাংবাদিক সম্মেলনে আসছে তার অন্তত ভেতর থেকে হয়তো মনে হচ্ছে যে আমি কোথায় মুখ লুকোবো বা কোথায় লোকানোর চেষ্টা করব। তো এই জায়গাটা কাটানোর খুব দরকার। আমি ভীষণ ভাবে মানে বললাম ব্যাপারগুলো, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা দেখলাম সেটাই বললাম। তো যাই হোক, কেমন লেগেছে বলো, এবং তোমাদের মতামত অবশ্যই জানিও। আমার বিরুদ্ধে মতামত হলেও কোনো অসুবিধা নেই, অবশ্যই থাকতেই পারে। এক একজনের দৃষ্টিভঙ্গি, দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম। তো আমি নিউট্রাল মানে কি আমি অন্য ভাবেই বললাম ব্যাপারটাকে। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এখানে শেষ করছি। আমার আগামী দিনে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।